আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি, তথ্য উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের। ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। বন্দরকে বিশ্বমানের করে গড়ে তোলার ঘোষণা। আগামী মাসে বিশ্বব্যাংক, IMF সহ বিভিন্ন সংস্থার $3.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। IMF এর শর্ত মেনে ডলার মূল্য নির্ধারণের ঘোষণা গভর্নরের। এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বিক্ষোভ, নগর ভবন ঘেরাও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার 3 দফা দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। তবে তার বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এদিকে মাহফুজ আলমের ওপর বোতল ছোড়ার ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই এমনটা ঘটানো হয়েছে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বুধবার বিকেল 5টায় 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় যায় জবি প্রতিনিধি দল। বৈঠক করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ ইউজিসির কর্মকর্তাদের সাথে। 4 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে রাত 9টায় গণমাধ্যমে কথা বলতে আসেন মাহফুজ আলম। এ সময় তার ওপর বোতল ছোড়ার ঘটনা ঘটে। এরপর তথ্য উপদেষ্টা বলেন, যৌক্তিক দাবির সাথে একমত সরকার, তবে বাস্তবায়নে সময় লাগবে। এছাড়া কথায় কথায় যমুনামুখী হলে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। চল চল যাই, যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। শিক্ষার্থীদের ভিতরে যারা এই কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন। তাদের ভিতরে যারা স্যাবোটেজ করার অভিপ্রায় এখানে এসেছেন, শিক্ষার্থীদের উচিত তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে, প্রশাসনকে সহযোগিতা করা। তবে মাহফুজের কথায় আশ্বস্ত হননি আন্দোলনকারীরা। পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। উপদেষ্টা এখানে কথা বলতে যে কে বা কারা ওনার গায়ে বোতল ছুঁড়ে মেরেছে আমরা সেটা জানি না। ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখানকার সিসিটিভি ফুটেজ কালেকশন করে সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে আমরা খুঁজে বের করব। তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার দায় নেবে না জবি, তবে শিক্ষার্থীদের উপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে জানান আন্দোলনকারীরা। আমাদের দাবি দাবা যদি নিয়মতান্ত্রিক ভাবে আদায় হতো তাহলে আমাদের এখানে আসার কোনো প্রয়োজন ছিল না এবং স্যাবোটেজের মতো কোনো ঘটনাও ঘটতো না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যখন আমাদের উপদেষ্টা মহোদয় এখান থেকে চলে যায় তখন আমরা মনে করি যে উনি তার ব্যক্তিগত ক্ষোভকে প্রাধান্য দিয়েছেন। উপদেষ্টা মহোদয় যে ব্রিফিং করেছেন সেটি আরেকটি অস্পষ্টতা তৈরি করেছে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। পরে শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দিয়ে কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, 18 বাংলা, ঢাকা। আগামী বিশ্বের ভবিষ্যৎ তরুণদেরকেই তৈরি করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ঋণ মানুষের মানবিক অধিকার, আর অর্থনীতির ভিত্তিতে মানুষ। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস ডিলিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। পঞ্চম সমাবর্তন উপলক্ষে মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সমাবর্তনের প্রধান অতিথি হয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসে পা রাখলেন বিশ্ববিদ্যালয়েরই একসময় শিক্ষক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বরণে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছিল বর্ণাঢ্য আয়োজন। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় 23,000 শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদ। এছাড়া 42 জনকে পিএইচডি ও 33 জনকে এমপিল ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া হয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি।
গরিব মানুষের ভাগ্য বদলাতে বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়েছেন তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কিভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানো থেকে বের করে আনা, এগুলো বলছি এই জন্য সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, পাশে নতুন বিশ্ববিদ্যালয়। সেজন্য আমি জোবরার কাছে কৃতজ্ঞ, এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ, যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য। এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন মনে আসেনি। ডক্টর ইউনূস বলেন, মানুষের ইতিবাচক পরিবর্তনের জন্যই ব্যবসা, আর ঋণ পাওয়াকে মানুষের মানবিক অধিকার বলে মনে করেন তিনি। ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। কারণ এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি শিক্ষা, যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে, কিন্তু আমরা গদবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। 9 বছর পর অনুষ্ঠেয় এই সমাবর্তনে নতুন পুরনো শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের উচ্ছ্বাস দেখা দেয় ক্যাম্পাসে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। চট্টগ্রাম সমুদ্র বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এই বন্দরের সাথে প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করতে পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশি লাভবান হবে বলে তার প্রত্যাশা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম পৌঁছে প্রথমেই সমুদ্র বন্দর পরিদর্শনে যান তিনি। বন্দরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় দেশের অর্থনীতি পরিবর্তন করতে চট্টগ্রাম বন্দরের কোনো বিকল্প নেই জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বন্দরের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে, তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান ও ভারতের 7 রাজ্যের সাথে বন্দরকে যুক্ত করতে পারলে বাংলাদেশ আরো বেশি উপকৃত হবে বলে জানান তিনি। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের বড় বড় বন্দর ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে আধুনিক প্রযুক্তির বন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা 1 পয়সা খরচ করবো না। যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা। যেগুলো বন্দরে যান তাদের মাথা দেখবে, তাদের সেই সর্বশেষ প্রযুক্তি, সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে। তার আশা, বন্দরের উন্নয়ন হলে দেশের অর্থনীতি উন্নত হবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। পরে সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের স্মারক উন্মোচনের মাধ্যমে কালুরঘাটে বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এছাড়া এদিন সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের পরের কিস্তি $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, IIB সহ কয়েকটি সংস্থা থেকে আরও $2.20 বিলিয়ন ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে আসছে
মাসে $3.5 বিলিয়ন ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব তথ্য জানান। গভর্নর আরও জানান, এখন থেকে ডলারের বিনিময় মূল্য বাজার ঠিক করবে। এত ডলারের বর্তমান দরের খুব বেশি ওঠানামা করবে না বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে কলম বিরতি পালন করেছেন রাজস্ব কর্মকর্তারা। রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যরা জানান, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে গুরুত্ব না দিয়েই বিশেষায়িত খাত নিয়ে সরকার অধ্যাদেশ জারি করেছে, যা মেনে নেওয়া হবে না। শনিবারের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। শারফুল আলমের রিপোর্ট। আইএমএফ এর ঋণ পেতে শর্ত মেনে বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে সোমবার জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বাতিল করে নতুন করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ করা হয়। এনবিআরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে দেশজুড়ে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি পালন করেন। এনবিআর এর আওতাভুক্ত সকল যে ভ্যাট, কাস্টমস এবং আয়করের অফিস, সেই অফিসে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই আমাদের যে দাবি, সে দাবির প্রতি সরকারের সমর্থন থাকবে এবং আমাদের সাথে আমাদের দাবির বিষয় বা আমাদের মতামতের বিষয়কে তারা মূল্যায়ন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে জানিয়ে কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যদি আমাদের 3 দিনের মধ্যে আমরা আশানুরূপ ফলাফল না পাই, আমরা শনিবার বিকেল 3টায় আবারও আমরা সমবেত হব জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এবং সেখান থেকে আমরা অবশ্যই কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হব। দেশজুড়ে দ্বিতীয় দিনের প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তর সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে কলম বিরতির আন্দোলনের আওতামুক্ত থাকছে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি কার্যক্রম। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আলটিমেটাম দিয়েছে তার অনুসারীরা। ঢাকা দক্ষিণ নগর ভবন প্রাঙ্গণে ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। এ সময় আদালতের রায় এবং নির্বাচন কমিশন গেজেটের প্রকাশের পরও কেন ইশরাককে শপথ নিতে দেয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আদালতের রায় এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশের পরও মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে এই বিক্ষোভ। ঢাকা সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ। এই ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। এ সময় বিক্ষুব্ধরা বলেন, দক্ষিণের নগরপিতা হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করবে না দীর্ঘদিন ধরে নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী। আমরা না বসানো পর্যন্ত আমরা গড়ে যাব না। যেহেতু ইলেকশন কমিশন গেজেট প্রকাশ করেছে, অতএব আওয়ামী সরকারের মতো আর টালবাহানা না করে আপনি অবিলম্বে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করুন। আমাদের সত্যতা যে আমরা পাইছি, ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব যে মেয়র হিসেবে পাইছি, আমরা এটা কার্যকর চাই। পরিষ্কার পরিচ্ছন্ন, মশা এবং দুর্নীতিমুক্ত নগরী গড়ে তুলতে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন বলে দাবি করেন রাজনীতিবিদ, পেশাজীবী সমাজের প্রতিনিধিরা। ততক্ষণ পর্যন্ত প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ বাক্য পাঠ করানো না হবে, যতক্ষণ পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন পর্যায়ক্রমে চলতে থাকবে। দাবি পূরণের আগ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সরকারে থাকা হাসিনার প্রেতাত্মাদের অবিলম্বে অপসারণ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, হাসিনার প্রেতাত্মারা সরকারের বিভিন্ন স্তরে বহাল থেকে দেশে অস্থিরতা তৈরি করছে। তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ের পর দেশের মানুষের দাবি একটি সুষ্ঠু নির্বাচন।
বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন অপবাদ দিয়ে জনগণকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে অভিযোগ করেন ফারুক। অন্তর্বর্তী সরকারকে জনপ্রত্যাশা বিরোধী কাজ না করার আহ্বান জানান তিনি। সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, আয়নাগর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে? এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন। দুকের করা মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একই সাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে গতকাল আপিল করার অনুমতি দেন। আপিল গ্রহণ করে জুবাইদা রহমানকে জামিন দেওয়া হয়েছে। একই সাথে নিম্ন আদালতের নথিও তলব করেছে আদালত। দুর্নীতির মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসাদুজ্জামান। ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। যেই প্রপার্টি উনি স্টেটমেন্টে দেখিয়েছেন সেটা ওনার বৈধ সম্পত্তি, বৈধ আয়ের সম্পত্তি, কাজে শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ওনাকে দণ্ডাদেশ দিয়ে রাজনীতি থেকে বিরত রাখার জন্য এই মামলার উদ্ভব এবং এই মামলা সাজা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে আমরা পরিপূর্ণ হিয়ারিং যখন করতে পারবো, শুধু ডক্টর ম্যাডাম জুবাইদা রহমান না, তারেক রহমান সাহেবকে ইনশাআল্লাহ আমরা এই মামলা খালাস করতে পারবো। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলাম নিবন্ধন ও দলীয় প্রতীক ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় দেয়া হবে আগামী 1 জুন। দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতি বেঞ্চ এ আদেশ দেন। রায়ে নিবন্ধন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আইনজীবীরা। নির্বাচন কমিশন যেন জামায়াতকে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায়ে পর্যবেক্ষণ দেবে বলেও আশা তাদের। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন চেম্বার বিচারপতি। এরপর দলটির নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামের করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের নভেম্বরে খারিজ করে আপিল বিভাগ। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা আবেদন গত বছরের 22 অক্টোবর মঞ্জুর করে আপিল বিভাগ। 4 দিন সেই আপিল শুনানি শেষে রায়ের জন্য দিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। আগামী 1 জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। প্রতীক নিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় একটা 12/12/2016 তারিখে একটা রেজলিউশন আছে। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জামায়াতে ইসলামের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। আমরা বলছি ফুল কোর্টের ডিসিশন শুধুমাত্র ফুল কোর্টই বাতিল করতে পারে এবং ইলেকশন কমিশনের এটা দায়িত্ব দেওয়া ঠিক হবে না ফুল কোর্টকে অ্যাপ্রোচ করার জন্য। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। এটা ওনারা ফুল কোর্টের সিদ্ধান্ত ফুল কোর্ট নিজে বাতিল করবে অথবা ওনারা ফুল কোর্টকে অ্যাপ্রোচ করবেন। এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আমাদের সাথে কিছু নেই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
আইনি সহায়তা দেয়া জনগণের কাছে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আর্থিকভাবে অসচ্ছল গরিব বিচার প্রার্থীদের বিনা খরচে সরকার আইনগত সহযোগিতা দিচ্ছে বলেও জানান তিনি। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির আলোচনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। বিচারপতি কাজী জিনাত হকের সভাপতিত্বে এই সভায় সুপ্রিম কোর্টের বিচারপতি ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে কিছু সাবেক সেনা সদস্যদের বিরুদ্ধে শাস্তি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সেনা সদরে 802টি আবেদন জমা পড়েছে। বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায় এ বিষয়ে এরই মধ্যে উচ্চ পর্যায়ের পর্ষদ গঠন করা হয়েছে, যা আবেদনগুলো পর্যালোচনা করছে। এরই মধ্যে 106টি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বাকি 696টি আবেদন পর্যায়ক্রমে যাচাই বাছাই ও মূল্যায়ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, সরকার এবং সেনাবাহিনীর সাবেক সদস্যদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং যথাযথ পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এবার আন্তর্জাতিক সংবাদ। দুদিনে সৌদি আরব সফর শেষে কাতারে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের রাজধানী দোহায় তাকে অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আল জাজিরা জানিয়েছে, কাতার সফরে ট্রাম্প দেশটির আমিরের সঙ্গে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও ঘোষণা দেন তিনি। এগুলো ছাড়াও ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে তাদের মধ্যে কথা হয়। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাত হয়ে তুরস্কে যাবেন ট্রাম্প। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি তুরস্কে না গেলে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নাও নিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার জানাবো খেলার খবর। ভারত পাকিস্তান যুদ্ধ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান। নিলামে অবিক্রিত থাকলেও মাঝপথে এসে পিএসএল এ লাহোর কালান্দাস সাকিবকে দলে ভিড়িয়েছে। পিএসএল খেলতে নিউ ইয়র্ক থেকে সরাসরি পাকিস্তানে যাবেন তিনি। এদিকে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সরে দাঁড়ানোয় আইপিএল এর পেসার মুস্তাফিজকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মূলত ভারত পাকিস্তান সংঘাতের পরই নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ চট্টগ্রাম পর্বে ইয়েস কার্ড পেয়েছে 17 জন। চট্টগ্রাম বিভাগের 5টি জেলা থেকে তাদেরকে বাছাই করে সুইমিং ফেডারেশন। সেরা সাঁতারু বাছাই অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানান, ঢাকার চেয়ে ভালো সাঁতারু পাওয়া গেছে চট্টগ্রামে। আরো জানাচ্ছেন পরাগারমান। চট্টগ্রামের বিভাগীয় সুইমিং পুলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5টি জেলা থেকে সাঁতারু বাছাই করা হয়। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে গত 10 মে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উদ্বোধন করেন সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ নামের প্রতিভা অন্বেষণ কার্যক্রম। চট্টগ্রাম বিভাগের 5টি জেলা থেকে 17 জন সাঁতারুকে বাছাই করে সুইমিং ফেডারেশন। চট্টগ্রামে ট্যালেন্ট হান্টে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানান বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। চিটাঙে এসে ঢাকার মতোই অলমোস্ট বলা যায় ওরকমই, কিন্তু ফিজিক্যাল ফিটনেসের দিক বিবেচনা করলে আমরা এখানে অনেক বেটার সাঁতারু পেয়েছি। তো আমি আশা করি যে অন্যান্য ভেন্যুতেও ঠিক এরকমই আমরা সাঁতারু অ্যারেঞ্জ করতে পারবো। সাঁতারের ট্যালেন্ট হান্ট বাছাই প্রক্রিয়াকে 3টি পর্বে ভাগ করা হয়েছে। তৃতীয় পর্বে 50 জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। তাদেরকে টানা 2 বছর প্রশিক্ষণ দেয়া হবে। এবারে যারাদেরকে হান্টিং করা হবে তারা হচ্ছে অনেকগুলি ফ্যাসিলিটিস পাবে। তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাসিলিটিটা হচ্ছে তারা পড়াশোনার একটা সুযোগ পাচ্ছে। আগে যারা হান্টিংয়ে গেল ওরা কিন্তু পড়াশোনা করার সুযোগ পায় নাই। এই যে দীর্ঘমেয়াদী যেটা পরিকল্পনা, আমি মনে হয় বাংলাদেশ সাঁতারের জন্য একটা ভালো একটা উদ্যোগ। পরবর্তী ভেন্যু হিসেবে 28 মে সিলেট ও বরিশালে অনুষ্ঠিত হবে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ কার্যক্রম।
পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি, তথ্য উপদেষ্টার বক্তব্যে অসন্তোষ প্রকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের। ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। বন্দরকে বিশ্বমানের করে গড়ে তোলার ঘোষণা। আগামী মাসে বিশ্বব্যাংক, আইএমএফ সহ বিভিন্ন সংস্থার $3.5 বিলিয়ন ঋণ পাচ্ছে বাংলাদেশ। আইএমএফ এর শর্ত মেনে ডলার মূল্য নির্ধারণের ঘোষণা গভর্নরের। এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে বিক্ষোভ, নগর ভবন ঘেরাও। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।